আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের ন্যায় বিচার এদেশেই হবে, জানালেন তারেক রহমান। দ্বিতীয় দিনের এইচএসসি পরীক্ষায় বহিষ্কার 17 শিক্ষার্থী। আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় আনার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার বলে নেনি। ডিএসসিসির 10 অঞ্চলে একযোগে পালিত হলো ক্লিনিং ডে কর্মসূচি। রাজশাহীর বাজারে ঊর্ধ্বমুখী আমের দাম। খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় দিচ্ছে ইরান। 7 দিনের আয়োজনে সম্ভাব্য মৃত্যু নিয়ে বিশেষ প্রস্তুতি। তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্র জুড়ে স্বাধীনতা দিবসের আয়োজন বিপর্যয়। রেকর্ড তাপপ্রবাহে অনুষ্ঠান বাতিলে স্থগিত। নকআউট দৌড়ে ব্রাজিলের আরও কাছাকাছি আর্জেন্টিনা। 11তম বার শেষ 16 নিশ্চিত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের ন্যায় বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিচারের নামে যেন কারো প্রতি অবিচার না হয় এ বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক থাকবে। তিনি জানান, একটু বিলম্ব হলেও অন্যায়কারীর সঠিক বিচার নিশ্চিত করাই হবে সরকারের লক্ষ্য। শনিবার আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন এবং পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে তার বিচারে তার প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনের যে সকল নিয়ম কানুন সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। অন্যদিকে দ্বিতীয় দিনের এইচএসসি ও সমমান পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে সারা দেশে 17 জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দেশের 11টি শিক্ষা বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট 27,327 জন শিক্ষার্থী। শনিবার 9টি সাধারণ বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি বোর্ডে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাগুলো সারা দেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, বিদেশের 8টি কেন্দ্র বাদে দেশের 2,691টি কেন্দ্রে আজকের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড়ানো করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিদেশে বসে পতিত স্বৈরাচার গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া। শনিবার রাজধানী চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা বা ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। অন্যদিকে পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বিস্তারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে এবং ধীরে ধীরে সব বিদ্যালয়ে এই সুবিধা সম্প্রসারণ করা হবে। আমাদের এই শিক্ষার্থীরা ঠিকমতো রেজাল্টটা ভালো হয় কিনা
ভালো হওয়ার ক্ষেত্রে তারা সারাদিন বাড়িতে পড়ালেখা করে, তারা স্কুলে পড়ালেখা করে, কিন্তু তাদেরকে সরকারের পক্ষ থেকে কিছু সাপোর্ট দেওয়া দরকার, যেটা আমরা ইতিমধ্যে প্রাইমারি স্কুলে শুরু করেছি। যদিও এটা খুব প্রাইভেট প্রোগ্রাম, যে সরকারের নতুন উদ্যোগ মিড ডে ফুড প্রাইমারি স্কুলে শিক্ষার্থীরা যেন সেই মিড ডে ফুডটা পায়। আর হাই স্কুলে আমরা কারিগরি শিক্ষার প্রতি নজর দিয়েছি। জেনারেল নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজ একযোগে 10টি অঞ্চলে পালন করেছে মাসিক ক্লিনিং ডে কর্মসূচি। নগর পরিচ্ছন্নতায় নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার রাজধানীর শান্তিনগর এলাকায় অঞ্চল 1 ও অঞ্চল 2 এর যৌথ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, বরং নাগরিকদের অংশগ্রহণ ছাড়া একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলা সম্ভব নয়। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় কমপ্লেন আসছে, অনেক জায়গা থেকে তারা নিয়মিত আবর্জনা পরিষ্কার করছেন না। যদি আমরা দেখি যে আমাদের এই সিস্টেমটা ওয়ার্ক করছে না, তাহলে আগামীতে এই ধরনের তাদেরকে আমরা টেন্ডার দিব না। প্রয়োজনে আমরা নতুন ভিন্ন কোনো মাত্রায় আমরা আবর্জনা সংগ্রহ করার জন্য আমরা চেষ্টা করব। অন্যদিকে রাজশাহীর আমের বাজারে দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মৌসুমের শেষ ভাগে সরবরাহ কমে আসায় এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের আমের দাম মণ প্রতি 500 থেকে 800 টাকা পর্যন্ত বেড়েছে। পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে আম ব্যবসায়ীরা জানান, মৌসুম শেষের দিকে হওয়ায় বাজারে আমের পরিমাণ কমে যাচ্ছে। জানা যায়, যতদিন যাবে আম কমবে, দাম বাড়বে। বর্তমানে বাজারে আম্রপালি, ফজলি ও আশিনা জাতের আম পাওয়া যাচ্ছে এবং এভাবে মৌসুম শেষ হয়ে যাবে। হাটে ক্রেতা বিক্রেতা জানান, বাজারে ফজলি, বাড়ি আম 4, আম্রপালি ও আশিনা জাতের আমের চাহিদা বেশি। কয়েকটি গুটি জাতের আম পাওয়া গেলেও সেগুলোর ক্রেতা তুলনামূলক কম। গত এক সপ্তাহে এসব জাতের আমের দাম মণ প্রতি 500 থেকে 800 টাকা পর্যন্ত বেড়েছে। যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের যৌথ হামলায় নিহত সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদা এবং বিশাল আয়োজনে বিদায় জানাচ্ছে ইরান। এই আয়োজনকে দেশটির শক্তি ও সামর্থ্য প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে। খামেনির মরদেহ তেহরান থেকে নেওয়া হবে কমে। সেখান থেকে কফিন যাবে ইরাকের নাজাফ ও কারবালায়। ইরাকের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ফিরিয়ে এনে আগামী 9 জুলাই তার জন্মস্থান মাশাদে চিরনিদ্রায় শায়িত করা হবে। 7 দিনের এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য মৃত্যু ও নিখোঁজের আশঙ্কা নিয়ে একটি গোপন চিঠি প্রকাশ পেয়েছে। এতে ধারণা করা হয়েছে, আয়োজনে 1500 থেকে 3000 মানুষের মৃত্যু হতে পারে এবং অনেকে নিখোঁজও হতে পারেন। চিঠিতে দাবি করা হয়েছে, সম্ভাব্য মৃত্যু ও নিখোঁজ নিয়ে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। তেহরানের বেহেস্তি জাহরা কবরস্থানে নতুন করে কয়েক হাজার কবরও খোঁড়া হয়েছে। তেহরান পৌরসভার এক কর্মী জানিয়েছেন, প্রস্তুত করা কবর সত্যিই আছে। সংশ্লিষ্ট সূত্র বলেছেন, এত বড় আয়োজনে 3000-এর বেশি মৃত্যু হলেও ঠিক আছে। তীব্র গরমে এত মানুষ জড়ো হবেন, কেউ জানেন না আসলে কি হবে। জার্মান সংবাদ মাধ্যম ওয়েল্ট জানিয়েছে, রাজধানী তেহরান থেকে নাম গোপন রাখা এক সাংবাদিক তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্র জুড়ে স্বাধীনতা দিবসের উৎসব ব্যাহত হয়েছে। রেকর্ড তাপপ্রবাহের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠান বাতিল, স্থগিত বা সময় পরিবর্তন করা হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনেক আয়োজন শেষ মুহূর্তে বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আয়োজকেরা। ওয়াশিংটনের ফ্রিডম 250 মেলায় তাপজনিত অসুস্থতায় বেশ কয়েকজনকে চিকিৎসা দিতে হয়েছে। ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগের তথ্য অনুযায়ী অন্তত 11 জনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও সবার অসুস্থতার কারণ তাপপ্রবাহ ছিল কিনা তা নিশ্চিত করা হয়নি। তাপপ্রবাহের কারণে ওয়াশিংটন ডিসির খোলা আকাশের নিচে আয়োজিত এই ক্যাপিটাল ফোর্ট কনসার্টে দর্শক প্রবেশের সময়ও পরিবর্তন করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তীব্র গরমের মধ্যেও তিনি খোলা আকাশের নিচেই স্বাধীনতা দিবসের ভাষণ দিতে চান। নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় তার এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। আবহাওয়াবিদদের মতে, সপ্তাহ জুড়ে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।
বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল এখনও ব্রাজিল। 5 বারের শিরোপা জয়ী এই দল নকআউট পর্বে সবচেয়ে বেশিবার জায়গা করে নেওয়ার রেকর্ডও ধরে রেখেছে। তবে সেই তালিকায় এবার তাদের আরও কাছাকাছি পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা বিশ্বকাপের ইতিহাসে মাত্র একবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে 2002 সালের কোরিয়া জাপান বিশ্বকাপে। এরপর থেকে ধারাবাহিকভাবে নকআউট পর্বে জায়গা করে আসছে আকাশী নীলরা। তবে ব্রাজিলের তুলনায় পিছিয়ে পড়ার একটি ঐতিহাসিক কারণও রয়েছে। 1938 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা অংশ নেয়নি, যেখানে ব্রাজিল খেলেছিল। সেই আসরেই দুই দলের নকআউটে ওঠার সংখ্যায় ব্যবধান আরও বেড়ে যায়। এখন সেই ব্যবধান দ্রুত কমিয়ে আনছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে স্ক্রিনের সামনে বিস্তৃত বড় রাস্তা, সেই রাস্তায় দাঁড়িয়ে কিংবা বসে হাজারো মানুষ খেলা দেখেন। রাস্তার একপাশে বড় বেঞ্চ সাজানো, যেখানে বসে বা শুয়েও খেলা দেখার সুযোগ রয়েছে। বেঞ্চের পাশে সবুজ গাছের সারি থাকায় পরিবেশে থাকে খানিকটা প্রশান্তির বাতাস। খেলা দেখা ছাড়াও এখানে রয়েছে পতাকা দিয়ে সাজানো বিশেষ স্থাপত্য, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমও চলছে। ফিফা শোরুমে ফুটবল প্রেমীরা তাদের পছন্দ মতো বল, মগ কিংবা বিশ্বকাপের শু ভ্যানের নির্ধারিত মূল্যে কিনতে পারেন। হাডসন ইয়ার্ডের ফ্যান জোন খুব বড় না হলেও পর্দার সামনে চেয়ার ও বেঞ্চে বসে কয়েকশো মানুষ খেলা দেখতে পারেন। পাশে রয়েছে শিশুদের জন্য আলাদা খেলার জায়গা, যেখানে বড়রাও খেলায় মেতে ওঠেন। এই স্থাপনা ইট, পাথর বা সিমেন্টের নয়, আলাদা অংশ জোড়া দিয়ে কয়েক তলা উঁচু কাঠামো তৈরি করা হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সাথে নিয়মিত ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।